আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি জমি জমার হিসাব নিকাশে। আমার পাশে আছে আমার বাবা। উনি হচ্ছে জমি জমা নিয়ে বা ভূমি অফিসে চাকরি করেছেন অনেক বছর, এবং জমি জমা নিয়ে অনেক জ্ঞান আছে। আমার কাছে মনে হইলো, আমি বিভিন্ন গ্রুপে বিভিন্ন সময় দেখি যে অনেকে অনেক প্রশ্ন করেন, কিন্তু সঠিক যে অ্যান্সারটা সেটা হয়তো অনেকে বুঝেন না, আবার অনেকে কমেন্ট করে জানায়ও না। এই কারণে আমার এখানে একটা মনে হইলো যে এইগুলা নিয়ে ভিডিও যদি করি অনেকের উপকার হতে পারে। আর বিভিন্ন গ্রুপে আছে জমি জমা সংক্রান্ত যে গ্রুপগুলো আছে, এখানে অনেকে প্রশ্ন করেন, সেখান থেকে আমি র্যান্ডমলি হচ্ছে সমস্যাগুলো নিব, এবং সমস্যাগুলোর সমাধান কি হতে পারে সেটা হচ্ছে বাবার কাছ থেকে শুনবো, এবং আপনারা তো সাথে আছেন। প্রথমে যে বিষয়টা জানতে চাই, যে জমি জমার হিসাব, এগুলা জানতে হলে আসলে কোন কোন শব্দগুলোর সাথে প্রথমে পরিচিত হইতে হবে? জমি জমার হিসাব নিতে হইলে প্রথমে জমির মালিক দলিল মূলে হয়, খতিয়ান মূলে হয়, বা খতিয়ান দলিল থাকলে খতিয়ান মূলে মিউটেশনের মাধ্যমে হয়। বিভিন্ন মালিকানা দাবি করে। খতিয়ান আধা দলিল থাকতে হয়, খতিয়ান থাকতে হয়, তারপরে জমির ভোগ দখল থাকতে হয়। ভোগ দখল থাকলে জায়গা দলিল বা খতিয়ান থাকলে জমি অটোমেটিক ভোগ দখল থাকবে। যদি খতিয়ান না থাকে তাহলে অনেকে দলিল মূলে মালিক হয়। দলিল না থাকলে অনেকে পৈতৃক সূত্রে বাপ দাদার খতিয়ান মানে সিএস খতিয়ান মূল্যের মালিক, আরএস খতিয়ানের মালিক, বিএস খতিয়ান মূল্যের মালিক, যেটা বাংলাদেশ জরিপ মূল্যের মালিক। তো এই সমস্ত কাগজগুলির দ্বারা জমির মালিক হয়। আচ্ছা, যেমন এই যে বিএস অথবা সিএস, এই দুইটা শব্দের মানে পার্থক্যটা কি, মানে জিনিসটা কি আসলে? সিএস তো হইলো ব্রিটিশ সরকার আমলের সিএস খতিয়ান, যেটা সার্ভে, ক্যাডাস্ট্রাল সার্ভে যেটা আর কি বলে, এটা হলো সিএস খতিয়ান। আর আরএস খতিয়ান পাকিস্তান আমলে যেটা হয়েছে এটাকে বলে আরএস খতিয়ান। আর বাংলাদেশ জরিপ আমলে যেটা হয়েছে এটা হলো বিএস খতিয়ান। তো বিএস খতিয়ান থেকে বর্তমান মূলে মালিক, জমির মালিক হইলে বিএস খতিয়ানে যদি দখল থাকে, বিএস খতিয়ান হয়, তাহলে সে জমির মালিক। আর এরকমও দেখা গেছে যে বিএস খতিয়ান আমার আর অন্যের একটা সম্পত্তি আরেকজনে বিএস করে নিয়ে গেছে, জোরবশত হোক বা জোর করে হোক বা অংশীদারের থেকে হোক, যে কোনো কারণে নিয়ে গেছে, আসলে সে মালিক না। তাহলে এটার পরিপ্রেক্ষিতে সে আদালতের 30 ধারা 31 ধারা ছিল, এখন তার 30 ধারা 31 ধারা নাই। তাহলে সে আদালতের মাধ্যমে এটা ওই তার দখলদার বিরুদ্ধে সে মামলা করতে হইব। সে কি সূত্রে মালিক হইয়া দখল করলো, দলিল মূল্য হইলে দলিলের বিরুদ্ধে মামলা করতে হইব, খতিয়ান মূল্য হইলে খতিয়ান রেকর্ড সংশোধনে মামলা করতে হইব। এটা আদালত ছাড়া আর এখন তার জমির মালিকানা দাবির বা দখল সত্ত্বের ইয়া নাই। তাই ওই মামলা ছাড়া তার আর উপায় নাই, গতি নেই। সে মামলা করতে হইব বাধ্যতামূলক। মামলা করলে সে এটা পাইব, যদি প্রকৃত কাগজ দেখাইতে পারে, সিএস আরএস বিএস এর প্রমাণ দেখাইতে পারে, তাহলে সে জমির মালিক হবে। আরেকটা বিষয় হচ্ছে যে কমন যে একটা বিষয়, যেমন জমি জমার ভাগ বাটোয়ারা, যেটা যেমন পিতা থেকে, যদি পিতার যদি দুজন সন্তান থাকে, একটা ছেলে একটা মেয়ে, তখন এটার ভাগ বাটোয়ারাটা কিভাবে হয়? এটা তো জমির যদি বাপের 3-4 ছেলে থাকে, তাহলে তারা বা মেয়ে থাকে, ধরেন এক ছেলে এক মেয়ে, এক ছেলে এক মেয়ে থাকলে এটা ওয়ারিশ সূত্রে মালিক। তারা মালিক ওয়ারিশ সূত্রে মালিক হইলে সময়, কিন্তু খতিয়ান তো বাপের নামে। বাপের খতিয়ান থেকে তারা এটা বন্টন মূলে মালিক, বন্টন নামা করে বন্টন মূলে মালিক হইয়া পরে তারা নিজ নিজ নামে সেপারেশন করতে হবে। আর যেটা রেকর্ড মিউটেশন মিউটেশন করে তারা নিজ নামে খতিয়ান করে তারা নিজেই মালিক হয়ে যেতে পারবো। মেয়ের অংশ মেয়ে নিব, ছেলের অংশ ছেলে নিব। এখন প্রশ্ন হচ্ছে আর যদি আপোষে নিয়ে যায় বন্টনে, বলে আপোষে নিয়ে গেলাম, তাহলে সেটা হলো আরেক জিনিস। আপনি এসে নিলেও যখন বেচা বিক্রি করতে যাইবে, তখন আর ওই বন্টনামা দলিল ছাড়া, খারিজ আর মিউটেশন ছাড়া বেচা বিক্রি করতে হতো না। এনে ভোগ ধরে আপোষে বন্টন করে নিয়ে ভোগ দখল করে খাইতে পারবো, কিন্তু বেচা বিক্রি করতে পারতো না। বেচা বিক্রি করতে হলে মিউটেশন করতে হবে। ছেলে কতটুকু পাবে যদি 100% হয়? হ্যাঁ, 100% হইলে ছেলে পাইব 3/1 অংশ, মেয়ে পাইব, আর ছেলে পাইব 2 অংশ, মেয়ে পাইব 1 অংশ। অর্থাৎ সম্পত্তিটা 3 ভাগ, ছেলে 2 ভাগ নিব, মেয়ে 1 ভাগ নিব। এক ছেলের
যাই পাইবো তার অর্ধেক পাইবো এক মেয়ে। আর ওই লোকের ওয়াইফ ওয়াইফ যদি থাকে তাহলে ওয়াইফে 2 আনা অংশ নিয়ে সারলে ওয়াইফে পাইবো স্বামীর কাছে ওয়ারিশ সূত্রে 2 আনা অংশ। এই 2 আনা অংশ বাদ দিয়ে যে সম্পত্তি থাকবে এই সম্পত্তির আবার 3 ভাগ হইব, 2 ভাগ পাইবো ছেলে, 1 ভাগ পাইবো মেয়ে। তাহলে এটার ভিতরে আর কোনো ভেজাল নাই। এটা হইলো কোরআনী হরাজ মোতাবেক বা হয় দেশের হরাজ, আইনের হরাজ মোতাবেক, সরকারি হরাজ মোতাবেক সে ছেলে পাইবো 2 অংশ, মেয়ে পাইবো 1 অংশ। এখানে একজন লিখেছে যে রেকর্ড মামলা কতদিন চলে? রেকর্ডের যে মামলা, রেকর্ড মামলা আইনত তো সরকারের আদেশ দিয়ে রাখছে 3 বছর, একটা মামলা 3 বছরে শেষ হয়ে যাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে উকিলের মাধ্যমে উকিল মুহুরিরা এটা ঘুরাইতেছে, উকিল মুহুরিরা তারা ডিউ টাইমে এটা করে না, এটা নিয়ে ঘুরায়, এই শুনানি করে না। এই উকিলের কারণে এটা লেংদি হইতেছে। এই কারণে 3 বছরের ভিতরে হয় না, 5 বছর লাগে, 6 বছর লাগে বা 10 বছর লাগে যায় ওই উকিলের মাধ্যমে করলে। আর উকিল ছাড়া তো কেস সমাধান দেওয়া যায় না। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন, এটা হচ্ছে যে ভুলে যাওয়া জমির খোঁজ পেয়েছি তিনি বলেছেন, এবং SA দাদার নাম, RS দাদার নাম, কিভাবে আমাদের নামে আনবো? তার মানে হচ্ছে দাদার নামে SA আছে, একজনে দখল করে নিয়ে গেছে সম্পত্তি, দাদার সম্পত্তি, এটা কেউ জানে না, বাপও জানে না। এখন নাতিরা উদ্দেশ পাইছে, উদ্দেশ পাইলে নাতিরা আবার CS খতিয়ানে সৈমুরি লাগবো, RS খতিয়ানে সৈমুরি লইতে হইব, লইয়া BS খতিয়ান যদি না হইয়া থাকে তাহলে BS খতিয়ান কার নামে হয়েছে এই BS খতিয়ানের সৈমুরি নকল লাগবো। ওইগুলি সবগুলি লইয়া দাগ নকশা সব ঠিকঠাক করিয়া তারপর আদালতের সুপর্দ হইতে হইব, আদালত করতে হইব যে সম্পত্তির মালিক আমরা। এই সম্পত্তি কখন তারা দখল করছে, কি সূত্রে দখল করে নিয়েছে সেটা আমরা জানি না। এখন তারা যদি কিনা থাকে তাহলে দলিল দেখাও, আর দলিল না দেখাইতে পারলে এটা আমাদের সম্পত্তি, আমাদেরকে আমরা চাই, আদালতে মামলা করলে এটা পাই যাবে। আচ্ছা, সুন্দর। এখানে আরেকজন লিখেছে যে আমার দাদার জমি SA খতিয়ানে শুধু আমার বাবার নামে 42 শতক জমি উল্লেখ আছে। প্রশ্ন হইল, এখন কি আমরা ফুফুরা ভাগ পাবে কিনা, মানে ওনার যে ফুফুর আছে সেটা ভাগ পাবে কিনা, যদি পায় 42-এর মধ্যে কতটুকু পাবে? 5 ফুফু। ধরেন যে এটা 100 শতক জমি উল্লেখ আছে, সেখান থেকে ফুফুরা CS খতিয়ান কার নামে আছে? এখানে SA খতিয়ানে শুধু আমার বাবার নামে আছে, SA খতিয়ান আর বাবার নামে আছে, ঠিক আছে, সে মালিক। আসলে CS খতিয়ানও লাগবে, CS খতিয়ানের মালিক আছেনি, এটাতে মামলা, এখন তো আর BS এর টাইম নাই, ওই CS খতিয়ানও এটারে টানবে। CS খতিয়ান ছাড়া তো SA খতিয়ান মানে ডাইরেক্ট মালিক। ওখানে অনেকে দেখা যাইতেছে যে CS আর SA খতিয়ান করার সময় একজনের ঘরে বসে বসে নাম জিজ্ঞাসা করছে আর SA খতিয়ান করে নিছে। হে যেতে বলছে, হে ভুলও বলতে পারে, সঠিকও বলতে পারে, ভুলও বলতে পারে। এরকম তো গ্রামের ভিতরে শত্রুতামি আছে, যেমন শত্রুতামি করে আমি বলে দিলাম তার এটা আমি আরেকজনের নামে কয়ে দিলাম, এতে নামে খতিয়ান হয়ে গেছে, এতে ভুগ দখল ঘেরাইতেছে, আসলে জমি সে মালিক না। এরকম সম্পত্তি হইলে সে ওই CS খতিয়ানের সৈমুরি, RS খতিয়ানের সৈমুরি লইয়া এবং তার ওই খতিয়ানের সম্পত্তি তার দখলের বিরুদ্ধে উচ্ছেদের মামলা দিতে হইব, শর্তের মামলা দিতে হবে। শর্তের মামলা দিলে তখন সে উচ্ছেদ যাবে এটার থেকে। সে যদি কোনো কাগজপত্র দেখাইতে না পারে তাহলে তো তার জমির মালিক না। এখন আইনে আছে কাগজ আর জমি তার। হ্যাঁ, এখানে সে যেটা বলার চেষ্টা করছে সেটা হচ্ছে যে 42 শতক থেকে যদি তারা জমিটা উদ্ধার করে নিয়ে আসে বা ওর বাবার নামে, সেখান থেকে 5 যে 42 শতক সম্পত্তি উদ্যোগ আর দখল করে নিয়ে আসতে পারলে, উদ্যোগ করে নিয়ে আসতে পারলে, এখানে 100 শতক আছে, তাহলে যদি 1 ভাই হয় 5 বোন হয় তাহলে 5 ভাগ আর 2 ভাগ 7 ভাগ হবে, হইলে 40 শতক। 42 শতক সম্পত্তি 7 ভাগ হলে 6 7 42, 1 ভাগে 6 শতক। তাহলে ছেলে পাইব 2 শতক আর মেয়েরা পাইব 5 ভাগ, তাহলে 5 6 30 শতক মেয়েরা, আর 6 দুগুণে 12 শতক হইলো ছেলে। হ্যাঁ, তাহলে 30 আর 12 42 শতক। এটা হইলো সরকারি আইন এবং হরাজ মোতাবেক আর কি, হিস্সা হরাজ মোতাবেক, হিস্সা মোতাবেক। জমি জমা নিয়ে টুকটাক অনেকগুলো প্রশ্ন এবং প্রশ্নের উত্তর, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা ভিডিওর কমেন্ট সেকশনে করতে পারেন, ইনশাআল্লাহ পরের কোনো ভিডিওতে আমরা সেই উত্তর জানার চেষ্টা করব। বাবাকে ধন্যবাদ, এবং দারুণ দারুণ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন, এবং
এই উত্তরগুলো আসলে আমরা অনেকেই জানি না। যখন জমি জমার হিসাবটা আসে তখনই হচ্ছে আমরা জানার চেষ্টা করি, তখন হয়তো আমরা অনেক বিপদের মধ্যে পড়ে যাই। তো এই ধরনের ভিডিও এবং আপনাদের সমস্যাগুলো কমেন্টে রাখার চেষ্টা করবেন। পরের ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।